হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টেট পরীক্ষার যে প্রস্তুতি ক্লাস আমরা করছি, যেখানে আমরা টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিকের বিস্তারিত আলোচনা এবং তারপর সেই টপিক রিলেটেড যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, সেটা সিটেট হতে পারে, অন্যান্য রাজ্যের টেট পরীক্ষা হতে পারে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে ডিসকাস করছি। তো আমাদের সেটারই ক্লাসের আরেকটি ক্লাস, আজকে আমরা ক্লাস নাম্বার 13-এ আমরা আজকে আলোচনা করব বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আজকে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেটাকেও কিন্তু আমরা আজকে জানবো। ঠিক আছে, তো শুরু করছি আর দেরি না করে আজকের আমাদের ক্লাস, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, এডুকেশন ফর ডিসঅ্যাডভান্টেজড অ্যান্ড ব্যাকওয়ার্ড চিলড্রেন। বঞ্চিত শিশু কারা বা বঞ্চিত শিশু কাকে বলে? যেসব শিশু সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক ও শিক্ষাগত কারণে উপযুক্ত শিক্ষা ও বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয় তাকে বঞ্চিত শিশু বলা হয়। মানে যারা সোশ্যাল, বিভিন্ন রকমের সামাজিক দিক থেকে যারা বঞ্চিত, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যারা নিজেদেরকে সেখানে সংযুক্ত করতে পারে না, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে, যাদের যে বেসিক নিডস রয়েছে, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, এগুলো তো বেসিক নিডস, এই সামান্য ন্যূনতম বেসিক নিডসগুলোকেও যারা ফিল আপ করতে পারে না, সাংস্কৃতিক অর্থাৎ কালচারাল, যাদের মধ্যে কালচারাল বিকাশ হয়নি, পারিবারিক, যাদের পারিবারিক দারিদ্রতা রয়েছে, যাদের পারিবারিক অসুস্থ পরিবেশ রয়েছে, যেখানে পরিবারে দেখতে পাচ্ছে যে তার পিতামাতার মধ্যে একটা একটা ইনএমিকেবল একটা রিলেশন, যাকে বলা হয় ঝগড়াঝাটির একটা সম্পর্ক, এবং শিক্ষাগত সর্বোপরি এই সমস্ত কারণে উপযুক্ত শিক্ষা এবং বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়, তাদের বঞ্চিত শিশু বা ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন বলা হয়। পরীক্ষার উপযোগী সঙ্গে যদি আমরা বলি, যে শিশুরা প্রতিকূল সামাজিক, অর্থনৈতিক, প্রতিকূল মানে কি, যেটাকে আমরা বলবো অ্যাডভার্স, অ্যাডভার্স বা যেটাকে আমরা বলবো বিপরীত, ঠিক আছে, অ্যাডভার্স বা বিপরীত, তো অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থার কারণে শিক্ষার সমান সুযোগ পায় না, তাদেরকে বলা হয় বঞ্চিত শিশু। এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আরটিই অ্যাক্ট কিন্তু এসেছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যেটা 2010-এর 1 এপ্রিল থেকে লাগু হয়, তাই তো, যেটা কার্যকরী হয় বলতে পারি। এবং এই আরটিই অ্যাক্টে কি বলা হয়েছে, প্রত্যেক 6 থেকে 14 বছর বয়সী বাচ্চা, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। এবং তার পাশাপাশি মিড ডে মিলটাও চালু হয়েছে। মিড ডে মিল, মিড ডে মিলে কি, মিড ডে মিল হচ্ছে বাচ্চারা যাতে একবেলা খাবার পায় স্কুলে এসে, এবং সেই খাবারের সাথে খাবার খাওয়ার জন্য সেই স্কুলে আসুক, তার ফাঁকে তাকে শিক্ষাদানের ব্যবস্থাটা করা হবে। তো এইগুলো কিন্তু ভারত সরকারের দ্বারা প্রণীত বিভিন্ন রকমের সিস্টেম, যেগুলো থেকে বাচ্চাদেরকে যেই ব্যাকওয়ার্ড সেকশন থেকে আস্তে আস্তে উন্নতি করা যায়। বঞ্চিত শিশুর কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে নেব। ডান দিকের আগে ফটোটা আমরা দেখব, তার মধ্যে কি রয়েছে, বঞ্চনার কারণ কি, বঞ্চিত মানে কি, যে পিছিয়ে গেছে, কেন পিছিয়ে যাচ্ছে, সামাজিক কারণ থাকে। সামাজিক কারণ হচ্ছে, মনে করো যে সোসাইটিতে 10টা যদি বাচ্চা থাকে, তাদের মধ্যে একজন দুজন যদি খুব দরিদ্র হয়, দেখবে তারা চট করে সবার সাথে মিশতে পারছে না বা সবাই তাকে অ্যাকসেপ্ট করছে না। বিভিন্ন সমাজে হয় এটা, সব জায়গায় এরকম হয় আমি সেটা বলতে চাইছি না, বাট বিভিন্ন জায়গায় এরকম হয়। তো সামাজিকভাবে সে মিশতে পারছে না। অর্থনৈতিক কারণ মানে ওগুলো প্রত্যেকটার একটার সঙ্গে একটা সম্পর্কিত, এবং যেহেতু সামাজিকভাবে সে মিশতে পারছে না, তাই সাংস্কৃতিক দিক থেকেও সে কিন্তু পিছিয়ে থাকছে, সে পার্টিসিপেট করতে পারছে না। এরপর থাকলো পারিবারিক কারণ। পারিবারিক কারণ মানে হচ্ছে দেখা গেলো কোনো সিঙ্গেল মাদার রয়েছে, বা আমি বলছি না সিঙ্গেল মাদার মানেই তিনি তার রেসপন্সিবিলিটি পালন করছেন না, আমি বলছি যে সিঙ্গেল মাদার মানে হচ্ছে তার বাবা থাকছে না বাড়িতে, বাবা হয়তো গত হয়েছেন, বা বাবা হয়তো বাইরে থাকেন, বা বাবা হয়তো থাকেনই না তাদের সাথে, আলাদা হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটার একটা মেন্টালি কিন্তু একটা ডিপ্রেশন আসে সামাজিকভাবে, ঠিক আছে, যে সবার বাবাকে সে দেখতে পায় কিন্তু নিজের বাবাকে সে দেখতে পায় না। এবং শিক্ষাগত কারণ, অর্থাৎ পোভার্টি মানে দারিদ্রতা, সোশ্যাল এক্সক্লুশন মানে যেখানে সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হয় একরকমভাবে, আর বিভিন্ন রকমের জায়গা থেকে সে নিজেকে কি করতে থাকে, আস্তে আস্তে বিচ্ছিন্ন মনে করতে থাকে, ঠিক আছে। তো বঞ্চিত শিশুর বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক দুর্বলতা, আমরা যেটা বললাম, দারিদ্র্যের কারণে বই খাতা, সে টিউশন ইত্যাদি পায় না, শিক্ষার সুযোগ কম, বিদ্যালয়ে নিয়মিত যেতে পারে না, আত্মবিশ্বাসের অভাব, নিজেকে অন্যদের থেকে দুর্বল মনে করে। এই আত্মবিশ্বাসের অভাবটা একটা বাচ্চাকে হীনমন্যতায় কিন্তু ভোগাতে পারে। কীরকম, যেহেতু সে অন্যান্য বাচ্চাদের মতো তার কাছে সেই বেসিক নিডসগুলো নেই, ঠিক আছে,
সুপার 30 মুভিটা অনেকেই দেখেছো, আমি কোনো মুভির এখানে প্রমোশন করছি না, বাট সুপার 30 যেখানে ঋত্বিক রোশন অভিনীত সুপার 30 মুভিটা, সেখানে ঋত্বিক রোশন একটা ডায়লগ দিচ্ছেন যে উপর वाले ने हमारे साथ क्या किया, প্রতিভা দিয়া পর সাধন नहीं दिया। প্রতিভা মানে হচ্ছে ট্যালেন্ট, ট্যালেন্ট দিয়েছে, বাট সাধন নেই দিয়া মানে কি যেই সমস্ত জিনিসগুলো বেসিক নিডস যেগুলো দরকার সেগুলো দেয়নি। তো বাচ্চারা কি করছে, খেয়ে না খেয়ে কোনোভাবে তারা কিন্তু আইআইটির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই তো। তো এই বাচ্চাগুলো বাকিদের সঙ্গে কিন্তু নিজেদেরকে আলাদা মনে করে, তাদের পোশাক আশাক, তাদের খাবার দাবার, তাদের চলন, তাদের চলাফেরা, তাদের লাইফস্টাইল, সেগুলোর সঙ্গে কিন্তু তারা ম্যাচ করতে পারছে না। তো এগুলো তাকে কিন্তু অনেকটা পিছিয়ে দিচ্ছে। এবং কী রয়েছে, ভাষাগত সমস্যা, বাড়ির ভাষা ও বিদ্যালয়ের ভাষা এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ভিন্ন। আচ্ছা, বাড়ির ভাষা আর বিদ্যালয়ের ভাষা ভিন্ন হতে পারে। মনে করে বাড়িতে সে একটা ডায়ালেক্টে কথা বলে, যে কোনো একটা ডায়ালেক্ট, যে কোনো একটা উপভাষাতে সে কথা বলে। স্কুলে যখন সে যাচ্ছে তখন সেখানে মোটামুটিভাবে একটা চলিত ভাষায় কথা হচ্ছে, কিন্তু তার কিন্তু কথার মধ্যে একটা ডায়ালেক্টের টানটা থাকে, এবার সেই টানটা নিয়ে অনেকেই উপহাস করতে পারে। ঠিক আছে। সামাজিক বৈষম্যের শিকার, জাতি, লিঙ্গ, ধর্ম, শ্রেণীভেদ ইত্যাদির কারণে পিছিয়ে পড়ে। বিভিন্ন জায়গাতে দেখা যায় যে কোনো জাতি যদি প্রিডমিনেন্ট থাকে কোথাও, তাহলে তারা কিন্তু চেষ্টা করে অন্যদের উপরে একটা ডমিনেশন রাখার। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে কাজ করে। তো বঞ্চিত শিশুদের বঞ্চিত হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আমরা একসাথে দেখলাম। এবার হচ্ছে বঞ্চিত শিশুদের প্রকারভেদ রয়েছে। অর্থনৈতিকভাবে বঞ্চিত, দরিদ্র পরিবারের বাচ্চা ক্লাসে গেছে, এবার কেউ একজন ক্লাসমেটের খাতা নিয়ে বসেছে, আর কেউ একজন একেবারেই সাধারণ মানের, সাদা কালারও নয়, একদম ছাই ছাই রঙের কোনো একটা পৃষ্ঠার খাতা নিয়ে বের করে বসেছে পাশাপাশি। তাহলে তাদের দুজনকে দেখে কিন্তু অবাক মনে হবে, কারণ যে ক্লাসমেটের খাতাটা ইউজ করছে সে ভাববে এটা আবার কি, আমার কেমন খাতা। আর এই ছেলেটা ভাববে যে আচ্ছা এত সুন্দর খাতা হয় আবার। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা, মুখে প্রকাশ না করলেও, যদি শিশু হয় তারা মুখে প্রকাশ করেই দেবে, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা মনে হবে যে দুজন দুজনের থেকে কতটা ভিন্ন এবং দুজন দুজনের বিষয়ে কতটা আলাদা। এরপরে কি হচ্ছে, সামাজিকভাবে বঞ্চিত শিশু, জাতিগত বা সামাজিক বৈষম্যের শিকার। সেটা হতে পারে উচ্চারণের জন্য, সেটা হতে পারে পোশাকের জন্য, সেটা হতে পারে কোনো রিচুয়ালসের জন্য, সেটা হতে পারে কোনো জাতির জন্য। যে এসসি, এসটি, ওবিসি বা অন্যান্য কোনো জাতি হলো, ঠিক আছে, আমি কোনো জাতির নাম উল্লেখ করব না, আমি কাউকে সেভাবে আঘাত করতে চাই না ওইভাবে বলে, কিন্তু এখানে দেখো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা বাচ্চাকে আঘাত করে। যখন তাদের জাতি নিয়ে কেউ কথা বলে, তাদের জাতকে নিয়ে কেউ কটাক্ষ করে, তখন কিন্তু সেটা আঘাত করে। ঠিক আছে। নেক্সট, সাংস্কৃতিকভাবে বঞ্চিত শিশু, শিক্ষা সহায়ক পরিবেশের অভাব। অর্থাৎ যদি আমরা বলি কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বা মনে করো যে বিভিন্ন রকমের যেগুলো ইভেন্টস হয়, সামাজিক ইভেন্টস হয়, সেটা কোনো ধর্মীয় ইভেন্টস হতে পারে, সেটা কোনো কালচারাল ইভেন্টস হতে পারে, সেগুলো জায়গাতে পার্টিসিপেট করতে পারছে না বেসিক নিডসের অভাবে। হয়তো ভালো পোশাক নেই, সে পার্টিসিপেট করতে পারছে না। হয়তো সে অন্যান্যদের সাথে ভালো করে কথা বলার তার মধ্যে ক্যাপাসিটি, কনফিডেন্স নেই, সে পারছে না। ভৌগোলিকভাবে বঞ্চিত শিশু, দূরবর্তী গ্রাম বা পাহাড়ি অঞ্চলের শিশুরা। অর্থাৎ এরা কিন্তু সাধারণভাবে যে মূল স্রোত থেকে একটু আলাদাই থাকে, রিমোট এরিয়াতে থাকে এরা। তো সেই কারণে তাদের মধ্যে কিন্তু উত্থান সেই পরিবেশের মোতাবেকই হয়। সেখানে কিন্তু তারা অন্য বাকিদের যে মূল স্রোত, শহরের যে স্রোত, সেটার সঙ্গে কিন্তু তারা গা ভাসাতে পারে না। পারিবারিকভাবে বঞ্চিত, বলছে এতিম বা ভাঙা পরিবারের শিশু। এটা হতে পারে অনাথ, এতিম মানে হচ্ছে অনাথ, আর ভাঙা পরিবার মানে হচ্ছে মনে করে সেপারেটেড, কোনো কোনো পেরেন্টস সেপারেটেড হয়ে গেছে, ঠিক আছে, ডাইভোর্সড হয়ে গেছে। তো কোনো বাচ্চা তো যে কোনো একজনের কাস্টাডি নেবে, অর্থাৎ মা হয়তো বাচ্চাটা কাস্টাডি নিল বা বাবাটা নিল, তাহলে সেই বাচ্চাটার মধ্যে কিন্তু একটা মেন্টাল প্রেশার পড়ে। তাহলে বঞ্চিত শিশু কারা, কেন হচ্ছে, ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব পিছিয়ে পড়া শিশু কাকে বলে। পিছিয়ে পড়া শিশু মানে ব্যাকওয়ার্ড চিলড্রেন কাকে বলে। যেসব শিশু নিজের বয়স অনুযায়ী শিক্ষাগত সাফল্য অর্জন করতে পারে না এবং শ্রেণীর গড় মানের নিচে থাকে। শ্রেণীর গড় মান, আমি একটা সহজভাবে একটা এক্সাম্পল দিই। 30 জন বাচ্চা রয়েছে, দেখা গেল যে 30 জন বাচ্চার মধ্যে অ্যাভারেজ একটা নাম্বার পেয়েছে মনে করো 60%, কিন্তু দেখা গেল এই বাচ্চাটা পেয়েছে 32%। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ও কিন্তু গড় মান যেটা তার চেয়ে নিচে চলে গেল, তাই তো। তাদেরকে বলা হয় ব্যাকওয়ার্ড চিলড্রেন। ব্যাকওয়ার্ড ক্লাস নয় কিন্তু, ব্যাকওয়ার্ড চিলড্রেন মানে পিছিয়ে পড়া। এরা সবসময় কম বুদ্ধি সম্পন্ন হয় না, অনেক সময় পরিবেশগত কারণেও পিছিয়ে পড়ে।
মনে করো একটা ফ্যামিলিতে এখানে রয়েছে কি দুটো সাইড আমি দেখছি, এটা ফ্যামিলি 1, এটা ফ্যামিলি 2। এই ফ্যামিলির যে পেরেন্টস রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, তাদের 4 জনের ফ্যামিলি। তাহলে কি টাইম টু টাইম তারা ভালো মতো কী পাচ্ছে, খাবার পাচ্ছে, ভালো এডুকেশন পাচ্ছে, ভালো টিউটার পাচ্ছে, ভালো একটা এনভায়রনমেন্ট পাচ্ছে। আর মনে করো এই বাড়ির যিনি গার্ডিয়ান রয়েছেন তিনি হচ্ছেন একজন ভ্যান চালক, আমি ধরে নিলাম। তাহলে তিনি একজন তিনি লেবারের কাজ করছেন। তাহলে তার কিন্তু 3 বেলা খাওয়ার কিন্তু অসুবিধা হচ্ছে, পাচ্ছে না ভালো করে, ভালো টিউটার সে কিন্তু নিতে পারছে না, ভালো এনভায়রনমেন্ট সে কিন্তু পাচ্ছে না। তাহলে এবার দেখা গেল এই বাচ্চাটার আর এই বাচ্চাটার বৌদ্ধিক মান সেম হওয়া সত্ত্বেও এই বাচ্চাটা যে ফেসিলিটিসগুলো পাচ্ছে এই বাচ্চাটা না পাওয়াতে এর কিন্তু বৌদ্ধিক মানটা ধীরে ধীরে কী হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ সবসময় যে কম বুদ্ধি সম্পন্ন হবে তা কিন্তু নয়, পরিবেশগত কারণেও এরা পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়া শিশুর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এদের শেখার গতি অনেক ধীর, খুব স্লো শেখে এরা। পড়াশোনায় আগ্রহ কম থাকে কারণ তারা শিখতে পারে না, বাকিদের সঙ্গে কম্পিটিশনে পিছিয়ে যায়, তাই তাদের মধ্যে আগ্রহটাও কমে যায়। স্মৃতিশক্তি দুর্বল হতে পারে কারণ তাদের পৌষ্টিক আহার তারা কিন্তু গ্রহণ করতে পারে না বা পায় না ঠিকভাবে, সেই কারণে তাদের কিন্তু ব্রেনের বিকাশটাও খুব স্লোভাবে চলে। আত্মবিশ্বাস কম, সেই কারণে সব কিছু মিলিয়ে তাদের সেলফ কনফিডেন্স কিন্তু অনেক কম থাকে এবং তারা কি করে রিপিট মিস্টেক করে, বারবার ভুল করে এবং শ্রেণীকক্ষে এই জন্য মনোযোগটাও কিন্তু কম। ঠিক আছে, তো পিছিয়ে পড়া শিশুর আমরা একটু দেখব যে শেখার গতি ধীর, এরা কিন্তু বুঝতে পারে কম, এরা কিন্তু একই ভুল বারবার করে। ঠিক আছে, যেমন আমার একটা বাচ্চার সঙ্গে ইন্টারাক্ট হয়েছিল ক্লাস 7-এর ক্লাসে, সবার মধ্যে ওই বাচ্চাটা এইরকম করে, আমি তাকে বারংবার বলেছি সেই টাইপে লিখবো, ওই এইভাবে সেই লিখছে, সে তার সঙ্গে ইডি বলছে, স্যার এই তো ওয়াই এর সাথে মানে ভার্বের সাথে ইডি যোগ করে দিয়েছি, মানে যেহেতু প্লের সাথে ইডি করলে প্লেইড হয়, তাহলে ওর উদ্দেশ্য, ওর কথা হচ্ছে স্যার ওয়াই ইডি তো আমি এর সাথে বসাচ্ছি সের সাথে, সে এইটা কোনো মতেই মনে করতে পারতো না। ঠিক আছে, অর্থাৎ ওর মধ্যে ওই পি কে কিউ লেখা, তারপর মনে করো যে মানে যেটাকে আমরা বলি মিরর ইমেজ, ঠিক আছে, এই মিরর ইমেজের মধ্যে একটা কিন্তু প্রবলেম তার মধ্যে আমি লক্ষ্য করেছিলাম। তো সেটা আস্তে আস্তে সে ঠিক করেছে, নিজেকে প্র্যাকটিস করার মাধ্যমে সে নিজেকে উন্নত করেছে, সেটা আলাদা ব্যাপার। তো শেখার গতি এদের কিন্তু ধীর হয় প্রচণ্ড, স্মৃতিশক্তি এদের দুর্বল হতে পারে, উইক হতে পারে, আত্মবিশ্বাস এদের প্রচণ্ড কম হয় কারণ সে বাকিদের থেকে পারছে না ভালো করে, সেজন্য আত্মবিশ্বাস কমে গেছে, পড়াশোনায় আগ্রহ সেই কারণে কমে যায় এবং শ্রেণীকক্ষে মনোযোগটাও কিন্তু তার কম থাকে। তো ডেফিনেশন কি, চিলড্রেন হু ক্যান নট অ্যাচিভ এডুকেশনাল সাকসেস অ্যাকর্ডিং টু দেয়ার এজ অ্যান্ড রিমেইন বিলো দ্য অ্যাভারেজ ক্লাস পারফরমেন্স আর কল্ড ব্যাকওয়ার্ড চিলড্রেন। ঠিক আছে, তো এভরি চাইল্ড লার্নস ডিফারেন্টলি, সাপোর্ট, পেশেন্স অ্যান্ড গাইডেন্স ম্যাটার। সাপোর্ট দিতে হবে, এটা কে দেবে, টিচার দেবে, পেরেন্টস দেবে, পেশেন্স রাখতে হবে তাদের প্রতি এবং গাইডেন্স করতে হবে খুব ভালো করে। অর্থাৎ এই কারণেই একজন টিচারকে হতে হবে ফ্যাসিলিটেটর এবং সর্বোপরি একজন টিচার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, তাই তো। পিছিয়ে পড়ার কারণগুলো একবার দেখব। শারীরিক অসুস্থতা হতে পারে, চোখ কান সমস্যা থাকতে পারে, মানসিক কারণ মানে লো আইকিউ হতে পারে, মনে করো আইকিউ 80-র নিচে, লো আইকিউ হয়ে গেল, কোনো আবেগীয় সমস্যা থাকতে পারে যেমন পারিবারিক কারণ, অশান্ত পারিবারিক পরিবেশ, বাবা মায়ের অশিক্ষা, এগুলো কিন্তু থাকতে পারে। বিদ্যালয়গত কিছু কারণ থাকে, দুর্বল শিক্ষণ পদ্ধতি, মনে করো যে যিনি পড়াচ্ছেন, যিনি টিচার, তার যে ইউজ অফ টিএলএম সেটা হয়তো খুব একটা তাকে আকর্ষণ করছে না, তার যে পড়ানোর পদ্ধতি সেটা তো তার ভালো লাগছে না, এই বিষয়গুলো কিন্তু কাজ করে। তো শিক্ষক যদি অবহেলা করে যে মানে যে পারছে না তাকে ধরছেই না, যে পারছে শুধুমাত্র টিচার তার দিকেই মনোযোগ, তাকেই ধরে যাচ্ছে বারংবার করে, এটা যদি হয় তাহলে তো বিপদ। সামাজিক অর্থনৈতিক কারণ, দারিদ্রতা, শিশুশ্রম, এগুলো কিন্তু রয়েছে। এরপরে আসবে বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুর মধ্যে পার্থক্য। বঞ্চিত শিশু এবং পিছিয়ে পড়া শিশুর মধ্যে পার্থক্য। বঞ্চিত শিশু কারা? সুযোগের অভাব থাকে, মূলত সামাজিক অর্থনৈতিক কারণ, সবাই পড়াশোনায় দুর্বল। বঞ্চিত শিশু, সুযোগের অভাব থাকে সেই জন্য সে বঞ্চিত, মূলত সামাজিক এবং অর্থনৈতিক কারণ থাকে যেটা আমরা এখনই জানলাম, এবং সবাই পড়াশোনায় দুর্বল হয় না, এরা বঞ্চিত। বঞ্চিত মানে কি, ও মানে সঠিক সুযোগ পাচ্ছে না। আর পিছিয়ে পড়া মানে কি, পিছিয়ে পড়া মানে শিক্ষাগত সাফল্যই কম থাকে তাদের। আর শারীরিক মানসিক পরিবেশের কারণ হতে পারে
একাডেমিকভাবে পিছিয়ে থাকে। তাহলে বঞ্চিত আর পিছিয়ে পড়া এক হলেও এদের মধ্যে কিন্তু একটা ভেদাভেদ রয়েছে। যে বঞ্চিত, যে ডিপ্রাইভড, তাকে সমান সুযোগ দিলে সে হয়তো অনেক ভালো গোল অ্যাচিভ করতে পারবে। আর পিছিয়ে পড়া যে আছে তাকে রিমিডিয়াল ক্লাসের মাধ্যমে তার একটু বেটারমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, তাহলে বঞ্চিত শিশুদের আর পিছিয়ে পড়া শিশুদের পার্থক্যটা আমরা কিন্তু বুঝতে পারলাম। বোথ নিড সাপোর্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। এই যে ইনক্লুসিভ এডুকেশনটা আসলো, এবার আমরা জানবো ইনক্লুসিভ এডুকেশনের বিষয়েও আমরা জানবো। ঠিক আছে, আজকে ক্লাসে রয়েছে বিষয়টা। তার আগে ছোট্ট ছোট্ট এই দুটো পয়েন্ট আমরা দেখে নিই। বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার উদ্দেশ্য কি? তাদেরকে সমান শিক্ষার সুযোগ করে দিতে হবে, তাদের যাতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আজকে ও একটা যোগ করতে পারছে না, এবার আমি এক্সপেক্ট করছি ও সরল করবে, তো ওকে প্রথমে যোগ করতে শেখাবো। 2+2 করলো, প্রথমে 4 করলো, তারপরে 5+3 করলো, ও 8 করলো। যোগ করা যখন শিখলো তার মানে ওর মধ্যে একটা কনফিডেন্স আসলো, বা আমি যোগ করতে পারছি। তারপরে ওকে 3 সংখ্যার যোগ দিচ্ছি, 5+3+7 এভাবে করতে দিচ্ছি। তারপরে আমি ওকে যোগের সাথে বিয়োগ করতে দিচ্ছি। ঠিক আছে, এভাবে করতে দিচ্ছি। অর্থাৎ তাকে তার লেভেল অনুযায়ী তাকে আস্তে 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 আমি প্রমোট করবো, যাতে করে তার আত্মবিশ্বাসটা বাড়ে। বিদ্যালয় ত্যাগ রোধ করতে হবে, যাকে আমরা একটা কথা বলি স্কুল ছুট। স্কুল ছুট একটা সমস্যা, ভারতবর্ষের একটা সমস্যা, যেটা বর্তমানে অনেকটাই কমানো গেছে, এবং পশ্চিমবঙ্গে এটা একটা ভয়াবহ সমস্যা, ভয়াবহ। ঠিক আছে, সামাজিক সমতা প্রতিষ্ঠা। সামাজিক সমতা তো আমরা সমাজে গিয়ে প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু ক্লাসরুমে করতে পারি। ক্লাসরুমে কে ব্যারিস্টারের ছেলে, কে শিক্ষকের ছেলে, কে উকিলের ছেলে, বা কে কোনো শ্রমিকের ছেলে, বা কোনো কেউ কৃষকের ছেলে, সেই সমস্ত ম্যাটার কিন্তু যেন না করে ক্লাসরুমে। ক্লাসরুমে প্রত্যেকের একটাই পরিচয়, তারা স্টুডেন্টস, এবং টিচারের একটাই পরিচয় যে তারা টিচার। টিচার মিন্স ফ্যাসিলিটেটর, টিচার মিন্স ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এবং তারা বোঝাবে কাকে? বাচ্চাদেরকে বোঝাবে, বাচ্চাদেরকে সমানভাবে শেখাবে, সমানভাবে পড়াবে, এবং শিক্ষাগত দক্ষতা বৃদ্ধি করাটাই হবে আলটিমেট গোল। তাহলে আমাদের শিক্ষকদের কি ভূমিকা হওয়া উচিত? ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে আচরণ করবেন। কেউ যদি না পারে তাকে বকাবকি করে না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা জীবনে হবে না, তুই পারবি না, এইটা বলা যাবে না। তাকে বলতে হবে তুই চেষ্টা করলে পারবি। ব্যক্তিগত পার্থক্য বুঝতে হবে, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আমরা এর আগে করেছি না ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের ব্যাপারটা, এরপরে আলাদা ক্লাস রয়েছে আমাদের এটা নিয়ে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস সহজ ভাষায় পড়াতে হবে যাতে বুঝতে পারে। রিমিডিয়াল টিচিং দিতে হবে। রিমিডিয়াল টিচিং শুধুমাত্র যারা পড়াশোনায় দুর্বল তাদের জন্য নয়, রিমিডিয়াল টিচিং যারা পড়াশোনাতে অ্যাডভান্স রয়েছে, এগিয়ে রয়েছে, তাদের জন্যও কিন্তু দিতে হবে। উৎসাহ এবং প্রেরণা দিতে হবে, বিশেষ মনোযোগ দিতে হবে। ঠিক আছে, শিক্ষণ কৌশল, টিচিং স্ট্র্যাটেজিস। রিমিডিয়াল টিচিংটা কি? প্রথমে আমি ডায়াগনোস করলাম, ডায়াগনস্টিক টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কে ভালো, কে খুব ভালো, কে দুর্বল। ভালো মানে হচ্ছে ও ক্লাসে যেমন গতিতে চলছে ও সমানভাবে চলছে, তাহলে এর রিমিডিয়াল ক্লাসের প্রয়োজন নেই। যে খুব ভালো, সে ক্লাসের গতি থেকে এগিয়ে যাচ্ছে, তাহলে এর রিমিডিয়াল ক্লাস দরকার আছে। তার মানে একে আমি এক্সট্রা কিছু ইনফরমেশন দিতে পারি, এক্সট্রা আরও অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য। আর যে দুর্বল, তার রিমিডিয়াল ক্লাসকে তাকে ভালো বানাতে হবে, অর্থাৎ তাকে রিমিডিয়াল ক্লাস দিয়ে তাকে মূল গতিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপরে কি ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, ব্যক্তিভিত্তিক শিক্ষা, এটা দিতে হবে। তারপরে কি ABL বা অ্যাক্টিভিটি বেসড লার্নিং, মানে লার্নিং বাই ডুইং, বোঝা গেল? নেক্সট কি পিয়ার লার্নিং। পিয়ার লার্নিংটা কি? পিয়ার লার্নিং হচ্ছে সহপাঠীদের সাহায্যে শেখানো। মানে একটা কথা আছে না যে আমরা বড়দের কাছ থেকে যেই কথাটা বলতে বা শুনতে আমরা লজ্জা পাই বা লজ্জা বোধ করি বা দ্বিধাবোধ করি, সেটা আমরা বন্ধু বান্ধবীদের সঙ্গে অনায়াসেই কিন্তু আমরা ডিসকাস করে নিতে পারি। এটাকেই বলে পিয়ার লার্নিং। আজকে তুমি যেই টপিকটা বুঝতে পারছো না, সেই টপিকটা যদি তুমি তোমার কোনো বন্ধু বা বান্ধবীর দ্বারা শিখতে পারো, তাহলে কিন্তু সেটা হয়ে গেল পিয়ার লার্নিং। এরকম আমরা কত করেছি, যে কোনো একটা বিষয় বুঝতে পারলাম না, স্যার কি পড়িয়ে গেলো বা ম্যাম কি পড়িয়ে গেলো, তো বন্ধু বললো যে এটা কী রে বুঝিয়ে দে, এটা কী হলো, আমি বললাম যে দেখ এটা হয়ে গেল। আমি আবার বুঝতে পারলাম না, আমি ওর কাছে জিজ্ঞেস করলাম, আমাকে বুঝিয়ে দিল। তো এটা হচ্ছে পিয়ার লার্নিং। পজিটিভ রিইনফোর্সমেন্ট, মানে প্রশংসা এবং পুরস্কার দেওয়া। সেটাও যে কোনো রকমের হতে পারে, যে সে পড়া পারলো, বাহ দারুণ, খুব ভালো, তুমি খুব ভালো, তুমি এইভাবে করতে থাকো। আর যে পারলো না তাকে বলতে হবে তুমি একটু চেষ্টা করলে ওর মতো হতে পারবে, তুমি একটু ট্রাই করো, নিজেকে দেখো।
ইনক্লুসিভ এডুকেশন মানে সব শিশুকে একসাথে শিক্ষা, এটা আমরা জানবো। তো শিক্ষণ কৌশলটা কি? রিমিডিয়াল টিচিং, দেখো যে আলাদা করে ওকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পিয়ার লার্নিং মানে এখানে বাচ্চারা একে অপরের সঙ্গে বসে আলোচনা করছে। পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে তাকে প্রশংসা করে, বাহ তুমি তো খুব ভালো করেছো, ভেরি গুড গার্ল, ভেরি গুড বয়। ব্যক্তিভিত্তিক শিক্ষা মানে কে কিরকম ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশনস দেওয়া। অ্যাক্টিভিটি বেসড লার্নিং মানে তারা যেটা শিখেছে সেটা তারা কাজের মাধ্যমে করছে। ইনক্লুসিভ এডুকেশন, এটাই আমরা এখন জানবো ইনক্লুসিভ এডুকেশনের ব্যাপারটা কি। এই অবধি তো কারো বুঝতে কোনো অসুবিধা নেই, বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, আগে ফটোটা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে কি দেখতে পাচ্ছ ফটোতে? এখানে দেখো কতজন বাচ্চা আছে। এখানে একজন ধরে নিচ্ছি টিচার, বাকি 1 2 3 4 5 6 7, এই 7টা বাচ্চার মধ্যে তোমরা এই যে বাচ্চাটাকে দেখো, এই যে বাচ্চাটা হুইল চেয়ারে বসে আছে, তার মানে ও কিন্তু প্রতিবন্ধী। এই বাচ্চাটা দেখো কানের মধ্যে মেশিন লাগানো আছে, এটাও লাগানো আছে, তার মানে এরা দুজন কিন্তু শ্রবণ প্রতিবন্ধী। অর্থাৎ দুজন এমন রয়েছেন যারা কানে শুনতে পায় না, একজন এমন রয়েছে যে চলাফেরা করতে পারে না, বাকিটা দেখো নর্মাল, বাকিটা নর্মাল আছে। অর্থাৎ প্রতিবন্ধী বাচ্চারা, বা প্রতিবন্ধী বলবো না, এই কথাটা খুবই কর্কশ লাগে শুনতে, আমরা বলবো বিশেষভাবে সক্ষম বাচ্চারা যখন নর্মাল বাচ্চাদের সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করছে, তখন সেই ক্লাসরুমটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। সেখানে সমতা প্রতিষ্ঠা করা হয়। এইবার মনে করো, আমি এই এক্সাম্পলটা সবাইকে দিই বোঝানোর জন্য। এই যে সেম তোমার ক্লাসরুমটা, 1 2 3 4 5 6 7জন রয়েছে। এবার তুমি বললে যে আগামীকাল আমাদের একটা 200 মিটার একটা স্প্রিন্ট হবে। 200 মিটার স্প্রিন্ট মানে 200 মিটার একটা দৌড় হবে, দৌড় প্রতিযোগিতা হবে, বোঝা গেল? তাহলে এই বাচ্চাটার মনটা তখনই খারাপ হয়ে গেল শুনে, ম্যাম আমি তো দৌড়াতে পারবো না। তখন ম্যাম বললো তুমি একদম দুঃখ পেও না, তুমিও এই খেলায় পার্টিসিপেট করবে। তখন অবাক, কিভাবে করব? তখন ম্যাম এই বাচ্চাটাকে একটা শিট দিয়ে দিল যেখানে বাকি 6জনের নাম রয়েছে এবং নিচে তার নাম এবং সিগনেচার, বাকি 6জনের নাম রয়েছে। অর্থাৎ তাকে দায়িত্ব দেওয়া হলো এই যে 6জন বাচ্চা দৌড়াবে, তারা কে কত মিনিট কত সেকেন্ডের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনটা পেয়েছে। তাহলে কি হলো, এই বাচ্চাটা পার্টিসিপেট করলো তো। তাহলে এটাকে বলে ইনক্লুসিভ এডুকেশন। আবার তুমি ধরে নাও এই 7জন বাচ্চা 30 জন বাচ্চার ক্লাসরুমের মধ্যেকারই 7জন, আউট অফ 30 দে আর 7। এই যে দুজন এই বাচ্চা দুটো রয়েছে কানে কম শুনতে পাচ্ছে, এরা লাস্ট বেঞ্চে বসেছে, শুনতে পাবে কিছু? এরা তো লাস্ট বেঞ্চে বসলেও কিছু শুনতে পাবে না, ফার্স্ট বেঞ্চে বসলেও কিছু শুনতে পাবে না। কিন্তু ম্যাম কি করলেন, যে দুজনকে বললেন তোমরা দুজন ফার্স্ট বেঞ্চে এসে বসো। ম্যাম এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবার ম্যাম বলেন এই চ্যাপ্টারটা খুলতে, সবাই ওই চ্যাপ্টারটা খুলেছে, এরা দুজনে খুলেছে। এবার এরা কিন্তু যেহেতু ওদের একটা অঙ্গ কাজ করে না, মানে বাকি অঙ্গগুলো তাদের তুখোর লেভেলে কাজ করে, তো সে কিন্তু বা তারা কিন্তু ওই লিপ রিড করে বাচ্চারা কিন্তু ম্যামের লিপ রিড করে বোঝার চেষ্টা করতে পারবে যে ম্যাম আসলে কোন বিষয়ে লেকচারটা দিচ্ছেন এবং কি বলতে চাইছেন। অর্থাৎ পেছনে বসে থাকার চেয়ে সামনে বসে ম্যামের লিপ রিড করে তারা কিন্তু এটা বুঝতে পারবে যে তারা মানে ম্যাম কি পড়াতে চাইছেন, বোঝা গেল? অর্থাৎ এইখানে হচ্ছে ইকুয়ালিটির থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইকুইটিকে প্রাধান্য দেওয়া, বোঝা গেল? যে শিক্ষা ব্যবস্থা সব ধরনের শিশু, সাধারণ, প্রতিবন্ধী, বঞ্চিত, পিছিয়ে পড়া একসঙ্গে শিক্ষা লাভ করে তাকে ইনক্লুসিভ এডুকেশন বলে। একই যেই জিনিসটা এতক্ষণ ধরে বললাম, উদ্দেশ্যকে বৈষম্য কমানো, যাতে কেউ নিজেকে কম মনে না করে, সমতা প্রতিষ্ঠা, অর্থাৎ সবার মধ্যে একটা সমান ব্যাপার, আর সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, এডুকেশন ফর অল। এটা কিন্তু মোটো, এটা কিন্তু বর্তমানে পৃথিবীর মোটো, এডুকেশন ফর অল। এই বিষয়ে গভর্নমেন্ট কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যার মধ্যে আরটি অ্যাক্ট, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে বলে দিয়েছি, 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা, বাধ্যতামূলক শিক্ষা, সবার জন্য শিক্ষা, বিদ্যালয়ে খাবারের ব্যবস্থা, মিড ডে মিল। ওকে। সমন্বিত শিক্ষা উন্নয়ন প্রকল্প মানে হচ্ছে যেখানে সব রকমের শিক্ষা ব্যবস্থাকে মিলেমিশে নিয়ে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা। বঞ্চিত শিশু হলো সেই সব শিশু যারা সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়,
পিছিয়ে পড়া শিশু হলো যারা শ্রেণীর গড় মানের নিচে শিক্ষাগত সাফল্য অর্জন করে। এদের শিক্ষার জন্য রিমিডিয়াল টিচিং, ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং গুরুত্বপূর্ণ। শিক্ষককে সহানুভূতিশীল হতে হবে এবং ইনক্লুসিভ এডুকেশন ব্যবস্থা অনুসরণ করতে হবে। মনে রাখার শর্টকাট ট্রিপ হচ্ছে রাইপ। রিমিডিয়াল টিচিং, আর ফর রিমিডিয়াল টিচিং, আই ফর ইনক্লুসিভ এডুকেশন, পি ফর পজিটিভ রিইনফোর্সমেন্ট, ই ফর ইকুয়াল অপরচুনিটি। ঠিক আছে, টপিকটা সবাই বুঝতে পেরেছো? ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার আমরা টপিকের রিলেটেড কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব। প্রথম প্রশ্ন, এটা এসেছিল ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2015 খ্রিস্টাব্দে। পিছিয়ে পড়া ছাত্রদের সমস্যাটি হলো ড্যাশ। পিছিয়ে পড়া ছাত্রদের সমস্যাটি কি? মিথ্যা বলার অভ্যাস, পারিবারিক আর্থিক অবস্থা ভালো নয়, আইন ভাঙার প্রবণতা, পিতা মাতার মধ্যে বিবাদ। কি হবে কারেক্ট অ্যান্সার? পিছিয়ে পড়া ছাত্রদের সমস্যাটা কি? সেটা হচ্ছে পারিবারিক অবস্থা ভালো নয়। এক্স্যাক্টলি, অপশন নাম্বার বি, পারিবারিক আর্থিক অবস্থা খারাপ। নেক্সটে আসো, এক্সেলারেশন। আমরা জানি না বাইকে কি থাকে, এক্সেলারেট থাকে, আমরা এক্সেলারেটর থাকে, এক্সেলারেট করি। এই এক্সেলারেশন পদ্ধতি মূলত ব্যবহৃত হয় যাদের সমস্যা সমাধানে তাড়া হলো। এটা ত্রিপুরা আপার প্রাইমারি 2017-তে এসছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া, মানসিকভাবে প্রতিবন্ধী নাকি ওপরের কোনোটাই নয়? তাহলে এটা কি হবে সঠিক উত্তর? এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া। ঠিক আছে, থার্ড কোশ্চেন যেটা আছে সেটা তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক রেখেছি। যদি অনগ্রসর মানে হচ্ছে পিছিয়ে পড়া, যদি অনগ্রসর দলের ছাত্রছাত্রীদের স্বাভাবিক ছাত্রীদের সঙ্গে পড়ানো হয় তবে তাকে বলা হয়, ত্রিপুরা আপার প্রাইমারি টেট সেশন 1 2018, তাকে কি বলা হয়? বিশেষ শিক্ষা, অন্তর্ভুক্তমূলক শিক্ষা, সমন্বয় শিক্ষা নাকি কোনোটাই নয়? নিচে তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে অ্যান্সারটা। ক্লাসটা শেষ করার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, 2026-এ প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট দুটো পরীক্ষাই হতে চলেছে, হবেই পরীক্ষা দুটো। তোমরা যারা এখনো ভাবছো যে নোটিফিকেশন দেবে তারপরে প্রস্তুতি নেবে, তাহলে তোমাদের কিন্তু দেরি হয়ে যাবে। তোমরা যারা ভাবছো ভালো করে পরীক্ষাটা দেবে দীর্ঘদিন পর, তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করে নাও। আমরা কিন্তু তোমাদের প্রস্তুতির জন্যই সমস্ত ব্যাচেসগুলোকে ব্যবস্থা করেছি। তোমরা চাইলে আমাদের ব্যাচ জয়েন করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 হোয়াটসঅ্যাপ করবে। প্রাইমারি টেট নিতে হলে প্রাইমারি টেট লিখে, আপার প্রাইমারি টেট লিখতে হলে আপার প্রাইমারি টেট লিখে। আপার প্রাইমারি টেটের ফিস 999, প্রাইমারি টেট ব্যাচের ফিস 999। এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি থাকে। যাদের যোগ্যতা মান রয়েছে যে প্রাইমারি আপার প্রাইমারি দুটোই নেওয়ার, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনও করেছো, ডিএলএডও করেছো বা বিএড করেছো, তারা দুটো দিতে পারবে। তাহলে তাদের আলাদা করে দুটো ব্যাচ নিতে হবে না। তোমাদের জন্য প্রাইমারি আর আপার প্রাইমারি কম্বাইন্ড ব্যাচ আমাদের চলে এসছে, যেটার ফিস অনলি 1199, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি, অর্থাৎ আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটো পরীক্ষা হওয়া পর্যন্তই এই কোর্সের ভ্যালিডিটি কিন্তু থাকবে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে, টেট কম্বাইন্ড ব্যাচ লিখে তোমাদেরকে সেই ব্যাচে জয়েন করে নেওয়া হবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।